এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির প্রাঙ্গণে আসা, আপনি স্যার পুরো বিষয়টা কিভাবে দেখেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি পথফাইন্ডার হয়ে থেকে যেতে পারেন? 100% দুর্নীতিমুক্ত সেটা নয়, অথচ অভিজিৎ গাঙ্গুলি যে ইমেজ, তাহলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী এক চরিত্র। আপনি কি স্যার এক্সপেক্ট করেছিলেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শটাং পদত্যাগ করে রাজনৈতিক দলীয় রাজনীতিতে এসে পা দেবেন? অভিষেক ব্যানার্জি, তার উত্থান, তার কথাবার্তা বলা, একদম সাধারণ নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখেন? আপনি কি নিজের রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা আছে? মানে আমি স্যার কান পাতলে বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের প্রার্থীও হতে পারেন আপনি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির দল ত্যাগ এবং রাজনীতিতে আসা রাজনৈতিক প্রাঙ্গণকে কতটা সৎ মানুষে ভরিয়ে দিলেন বা কতটা শুদ্ধ মানুষে ভরিয়ে দিলেন, এই নিয়ে চর্চা বিস্তর। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব নিঃসন্দেহে ডাক্তার নারায়ণ ব্যানার্জি। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির প্রাঙ্গণে আসা, এবং অনেকে বলছেন ভালো মানুষরা রাজনীতিতে আসছে, এতে ক্ষতি কি? আপনি স্যার পুরো বিষয়টা কিভাবে দেখেন? আমার মনে হয় এটা ওনার পক্ষে একটু মিসফিট জায়গাটা। তার ভালো মানুষ রাজনীতিতে আসতে গেলে একসাথে বেশ কয়েকজনকেই আসতে হবে। একজনের পক্ষে কোনো সিস্টেমকে কোনো বদলানো যাবে না। আজকে যদি দেখা যায় 90% অফ দ্য রাজনীতিক কিন্তু কোনো না কোনো নিজের স্বার্থে কিন্তু তারা রাজনীতি করে। রাজনীতিটা নিঃস্বার্থভাবে আজকাল বোধহয় আমাদের দেশে করা হয় না, কিছু পাওয়ার জন্য, কাউকে কিছু করিয়ে দেওয়ার জন্য। সুতরাং একা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এলেন কি এলেন না, তাতে আমার মনে হয় না টোটাল সিস্টেমের কোনো পরিবর্তন হবে। কিন্তু স্যার, এই যে সিস্টেমের কথা বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি পথফাইন্ডার হয়ে থেকে যেতে পারেন? মানে একজন ভালো মানুষকে দেখে তো পরবর্তী আরেকজন ভালো মানুষ আসার আগ্রহ প্রকাশ করবেন? মুশকিল এটা না, একজন পার্টিকুলার কেউ যে সেই ভালো মানুষ সেটা আগে প্রমাণিত হোক, সময়ই সেটা বলবেন যে উনি সত্যিকারের ভালো মানুষ কি ভালো মানুষ নয়। এই মুহূর্তে আমরা কিন্তু বলার স্টেজে নেই। আমরা বিচারপতি হিসাবে ওনাকে দেখেছি, অনেক কিছু ভালো ডিসিশন উনি নিয়েছেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে এমন কিছু বাধ্যবাধকতা থাকে যে ভালো মানুষও খারাপ মানুষ হয়ে যেতে পারেন। সুতরাং সময় যাক, ওনাকে সময় দেওয়া হোক। সমালোচনা বা ওনার প্রশংসা, এই দুটোর কোনোটাই বোধহয় এখন সময় নয়। স্যার, যে দলে উনি যোগদান করেছেন সেই নিয়ে একটা বিতর্ক অন্তত বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, কারণ সেই দলও যে 100% দুর্নীতিমুক্ত সেটা নয়, অথচ অভিজিৎ গাঙ্গুলি যে ইমেজ, তাহলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী এক চরিত্র। এই দুটো স্যার সমান্তরালভাবে কি স্যার আপনি কিভাবে দেখেন, এবং সমান্তরালভাবে কি মেশানো সম্ভব? এটা আমার পার্সোনাল ডিসিশন, এটাতে আমি কিন্তু কোনো নাক গলাতে চাইছি না। আর দুর্নীতি মুক্ত রাজনৈতিক দল আছে, কিন্তু তাদের ক্ষমতা এখন এত কম, হয়তো কেউ ভয় পাচ্ছে যে সেই দলে গেলে যদি কোনো রকম তার উপর চাপ আসে। স্যার, আপনি যথাসম্ভব খবর ফলো করেন আপনার এই ব্যস্ততার মধ্যেও, আপনি কি স্যার এক্সপেক্ট করেছিলেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শটাং পদত্যাগ করে রাজনৈতিক দলীয় রাজনীতিতে এসে পা দেবেন? না, আমি ভেবেছি উনি আরো 5 মাস করবেন, অ্যাটলিস্ট যে কাজটা উনি আরম্ভ করেছিলেন ওটা কমপ্লিট করে তারপরে উনি যাবেন। মানে উনি তো একটা কাজ নিয়েছিলেন যাতে অযোগ্য প্রার্থীরা যাতে বহিষ্কৃত হয়, যাতে ব্যাপারটা পুরো হয়। যদি উনি কাজটা শুরু করেছেন, আমাদের যথেষ্ট ভরসা আছে বিচার ব্যবস্থার উপর যে অন্য বিচারপতিরা ওনার কাজটা এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু উনি আরও 5টা মাস ওয়েট করলে বোধহয় ভালো করতেন। এটা আমার ব্যক্তিগত মত, আমি ওনার মতের উপর কিছু চাপিয়ে দেব না। কতটা চমকে গেছিলেন যখন এই পুরো বিষয়টা শুনলেন, এবং তারপরে যে সাংবাদিক সম্মেলন বিচারপতির অভিজিৎ গাঙ্গুলির, এখন বিজেপি নেতা বলতে হবে, চমকে গেছিলেন স্যার? খারাপ লেগেছিল, চমকায়নি। কোনটা খারাপ লেগেছিল স্যার? মানে বিজেপিতে যোগদানটা, নাকি বিচারপতি পদত্যাগ করে রাজনীতিতে আসা? একজন মানুষের তার যে সম্মান, তার পেশার উপর যদি সে সম্মানটা থাকে, পেশার উপর যদি তার পুরো মনোযোগ পেশার উপর থাকে, তাহলে মানুষ যতটা সম্মান করে, সেই পেশাটা হঠাৎ করে ছেড়ে অন্য একটা পেশায়
এই বয়সে যায়, সেটা কিন্তু অতটা আমার ভালো লাগে না। স্যার এই পাল্টা প্রশ্ন তো আসতেই পারে, যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসতে পারেন, আপনাদের মতো মানুষের রাজনীতিতে আসা উচিত। আমি ব্যক্তিগতভাবে আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি নিজের রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা আছে? দেখুন, রাজনৈতিক মতাদর্শ একটা ব্যাপার, আর রাজনীতিতে আসা একটা ব্যাপার। প্রত্যেক মানুষের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। ভারত একটা স্বাধীন দেশ, গণতন্ত্রের বহিঃপ্রকাশ হিসেবে তার রাজনৈতিক বহিঃপ্রকাশ থাকতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে মেডিসিন, ডাক্তারিটা আমার প্যাশন। ডাক্তারি না করতে পারলে আমি কিন্তু ভালো থাকবো না। এবং আমি মনে করি রাজনীতিটা পার্ট টাইম জব না। আমাকে আসতে গেলে ডাক্তারি ছেড়ে আসতে হবে, যেটা সবচেয়ে টাফ। স্যার কঠিন বলছেন, কিন্তু অসম্ভব নয়। মানে আমি স্যার কান পাতলে বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের প্রার্থীও হতে পারেন আপনি। জানি না এই খবর আপনার কাছে কতটা আছে এবং আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা আমি সরাসরি না করে দিয়েছি। এই মুহূর্তে আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না, কারণ আমাকে যদি রাজনীতির সাথে যদি আমার ডাক্তারি কম্পেয়ার করা হয়, ডাক্তার নারায়ণ ব্যানার্জি কিন্তু মাচ প্রেফার্ড দেন এ পলিটিশিয়ান নারায়ণ ব্যানার্জি। কারণ পলিটিক্স করতে গেলে আজকাল যে এনভায়রনমেন্টের ব্যাপার, সেটা আমার মনে হয় পরিবর্তন হতে একটু সময় লাগবে। কারণ আজকাল না ভোট আর পলিটিক্স বড় অদ্ভুত ব্যাপার। মানে পলিটিক্সের জন্য ভোট না ভোটের জন্য পলিটিক্স, এটা যদি আমরা, এর কোনো আমার কাছে ব্যাখ্যা নেই। আমাদের যা কিছু করা হয়, আগে যেরকম একটা পরিকল্পনা করা হতো ভোটের জন্য না ভেবে, এখন কিন্তু সমস্ত পরিকল্পনায় ভোট কেন্দ্রিক। সুতরাং আমার মনে হয় যে এই জিনিসটা নিয়ে এক্ষুনি আমার একটা মতাদর্শ থাকতেই পারে, কিন্তু পলিটিক্সে আসার এই মুহূর্তে আমার কোনো ইচ্ছা নেই। স্যার আপনি সরাসরি না করেছেন বললেন, যারা আপনার কাছে এই অফার নিয়েছিল তারা আপনাকে কিভাবে চেয়েছিল, কিভাবে ব্যবহার করতে চেয়েছিল, যদি একটু বলেন। না না, আমি তাদের মতাদর্শের সাথে একমত। আমাকে তারা ইউজ করতে চেয়েছিল আমি এটা বলি না। অনেকেই আমি যাব না শুনে ভেঙে পড়েছিলেন। আমি তাদের বলেছি এটা আমার রাইট টাইম নয়, একটা সময় আসবে যখন ডাক্তারি আমি করতে পারবো না। একটা জিনিস বুঝতে হবে, ডাক্তারি এমন একটা প্রফেশন, প্রতি মুহূর্তে আপডেট না থাকলে সে কিন্তু পিছিয়ে যাবে। আর এটা অনেক মাথা ঠান্ডা রেখে করতে হয়, দু নৌকে পা দিয়ে হবে না। বেশি সময় রাখো, দেখা যাক না, আমি তো আছি সব সময়। স্যার কিন্তু স্যার আপনি মানুষের সেবাই করছেন, রাজনীতিটাকে যদি মানুষের সেবাই ভাবি, ফলে দুটোই তো সমার্থক, ফলে আরো বৃহত্তর পরিসরে যেতে পারবেন। এই মুহূর্তে হোল ওয়ার্ল্ডে কোথায় মানুষের সেবা? আমি মানে ভারতের কথা বলছি না, আমি ইউএস এর কথা বলছি। সমস্ত রাজনীতি তো চালাচ্ছে কর্পোরেট লোকেরা। কর্পোরেট যেদিকে বলবে রাজনীতি সেদিকে চলবে। আজকাল তো বাজার কেন্দ্রিক রাজনীতি। আমার তো মনে হয় না মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ। স্যার এখানে একটা প্রশ্ন করতে হচ্ছে, অপ্রিয় প্রশ্ন নিঃসন্দেহে। আমি জানি স্যার বামেদের পক্ষ থেকে হয়তো আপনার কাছে অফার করা হয়েছিল এবং লোকসভা নির্বাচনে লড়ার জন্য, যদি জেতার সম্ভাবনা ক্ষীণ বলে কি আপনি অফারটা ফিরিয়েছেন? সাধারণ মানুষ তো প্রশ্ন করবে। একবারও না, আমি কখনো জেতা হারা নিয়ে ভাবি না, এবং আমি মনে করি যে আমি দাঁড়ালে জিততাম। কিন্তু ওই যে দাঁড়ালে সাধারণ মানুষ আমার কাছ থেকে কী পেত? সাধারণ মানুষ কেন আমার কাছে আসে? ডাক্তারিটা আমি একটু করতে পারি সেটার জন্য, সেটা থেকে আমার বিদায় নিতে হতো। জাস্ট এটাই একটা কারণ। বিভিন্ন পেশার মানুষেরা রাজনীতিতে আসছেন, শিল্পী, অভিনেতা, অভিনেত্রীরা আসছেন, এবং এটা একটা বহুল চর্চিত বিষয় যে রাজনীতি, আইনজীবীরা আসে, আইন একটা ভিন্ন ধর্মী পুরো পেশা। ফলে সকলে যদি রাজনীতিতে আসতে পারে, আপনি পারবেন না কেন? আমি পারবো না তো বলিনি, আমি জাস্ট দেখছি কতটা আমার ক্ষমতা, আর কখন আমি ডাক্তারি প্রফেশন থেকে অবসর নিতে পারবো। মানে পাশাপাশি আপনি চলতে পারবেন না বলে মনে দেখুন, করেন? আমার যেরকম, আমি কখনো দুটো একসাথে, দু নৌকে পা দিয়ে হবে না। হলে ফুল টাইম রাজনীতি, নয়তো ফুল টাইম ডাক্তারি। হ্যাঁ, ফেসবুকে রাজনীতি করা, ফেসবুকে আমার বক্তব্য,
সেটা যারা দেখেন তারা বুঝতে পারেন এটার মধ্যে কিছু নেই। স্যার আমার পরবর্তী প্রশ্ন এটাই থাকতো যে ফেসবুকে আপনি যথেষ্ট ভোকাল, বিভিন্ন ক্ষেত্রে আপনি প্রতিবাদ করেন, নাগরিক মিছিলে আমি দেখেছি আপনি হেঁটেছেন, অর্থাৎ বাংলার যে অবস্থা সেই সম্পর্কে আপনি যথেষ্ট জানেন, বোঝেন এবং এই নিয়ে আপনি খুশি নন, তা সত্ত্বেও মনে হয় না এই পরিসরে ঢুকে অবস্থাটা একটু পাল্টাই? কিছু সময় তো মনে হয়, মানুষের তো দুটো দিক থাকে, কিন্তু বাংলার অবস্থাটা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা ঠিক করা কিন্তু সত্যিকারের খুব ডিফিকাল্ট। কারণ যদি আমার বন্ধুদের কথাই আমি বলি, যারা বেঙ্গলের বাইরে থাকে, তারা কিন্তু আমাকে বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন সময় ঠাট্টা করে বিভিন্ন ব্যাপার নিয়ে। তারা সবসময় বলে অন্য প্রভিন্স কতটা এগিয়ে যাচ্ছে, তোরা কেন পারছিস না? এবং তার উত্তর দেওয়া আমার কাছে ক্ষমতা নেই। কিন্তু একা আমি এলে হবে না, একটা সময় চাই যে সময়ে সমস্ত সমাজের প্রত্যেকটা লোক গর্জে উঠবে যে ঠিক চলছে না, ভুল হচ্ছে। এখন ভুলটাকে বারবার সত্যি বলে সেই ভুলটা তো আর সত্যি হয় না। এখন একটাই ব্যাপার হয়েছে, শুধু প্রচার। একটা যদি ট্রিপলও দেওয়া হয়, বোধহয় 40 জন তার ছবির জন্য রেডি থাকে। সুতরাং প্রচার ভিত্তিক রাজনীতি আমার মনে হয় না এটা বেশি দিন চলবে। মানুষ কোনটা ঠিক কোনটা ভুল নিজেরাই জানতে পারবে। আর রাজনীতিতে আসা মানেই কি লোকসভায় দাঁড়ানো? বাইরে থেকে তো বহু লোক কাজ করছে। স্যার আমি ইন্টারাপ্ট করছি, ক্ষমতা মানে একটা কালি পেনেতে একটা সই, এটা তো অনেক মানুষের ভাগ্য বদলে দিতে পারে। মানে ধরুন আপনি অ্যাম্বুলেন্স দান করছেন, আমি বাইরে থেকে দান করতেই পারি, কিন্তু সাংসদ বা বিধায়ক হয়ে দান করছেন, এটাও মানুষের কাছে যেরকম ভাবে অপরচুনিটি অনেক বেশি সহজ হয়, আমি এটা বলতে চাইছি আপনাকে। দেখুন, সংসদ তহবিল থেকে কিছু অ্যাম্বুলেন্স দিলেন, কিছু দিলেন, তাতে কিন্তু আমাদের হেলথের ইনফ্রাস্ট্রাকচার বদলাবে না। আপনাকে মেন যেটাতে হিট করতে হবে যে আপনাদের টোটাল আমাদের হেলথ সিস্টেমটাকে চেঞ্জ করা। আমি খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, কজন মানুষ সুপার স্পেশালিটি হসপিটাল প্রাইভেট জায়গায় আসতে পারে? সোকল্ড গভর্নমেন্টের সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো আছে সেগুলোটা কতটা ওয়েল ইকুইপড থাকলে ম্যান বিহাইন্ড দ্য মেশিন কারা আছে? খুব ভালো হতো না একদম গ্রামীণ স্তরে যেগুলো অলরেডি এক্সিস্টিং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেগুলোকে আরও আপ টু ডেট করা? যারা গ্রাম থেকে ডাক্তারিতে পড়তে আসছে, যে জায়গায় তারা আসছে তারা সেখানে পোস্টিং পাক। কিছু কিছু জিনিস আমরা চালু করতেই পারি, যে আমরা একদম বেস লাইনে, যেটা প্রথমে শুরু হয়েছিল প্রেজেন্ট সরকারের আমলে, যে হার্ট অ্যাটাক হলে হার্ট অ্যাটাক গলানোর ওষুধ অবধি প্রাইমারি হেলথ সেন্টারে অ্যাভেলেবেল ছিল, যেটার দাম হচ্ছে 6 থেকে 8 হাজার টাকা। কিন্তু আনফর্চুনেটলি এখন সেগুলো পাওয়া যায় না, কারণ সবার উপরে একটাই সত্যি, ইকোনমি। আপনি 10 টাকা রোজগার করে 20 টাকা খরচ করতে পারেন না, তাতে কোনো দেশের কোনো রাজ্যের উন্নতি সম্ভব না। মানে কোথাও গিয়ে আপনি এই যে খেলা মেলা উৎসব, এই রাজ্যে যে বিপুল ব্যয়ভার, অপ্রয়োজনীয় বিপুল ব্যয়ভার, এর জন্য রাজ্য পিছিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। একদম এটাকে সাপোর্ট করি না। প্রয়োজনীয় অর্থ খরচ হোক। অনেকে হয়তো আমার সাথে একমত হবে না, বলবে যে এই খেলা মেলাতে যে অনেক যারা দোকান দেয়, ছোট ছোট প্রান্তিক দোকানদার, তাদের অনেকটা লাভ হয়, সেটা একটা দিক। কিন্তু সারা বছর ধরে মেলা তো হতে পারে না। আর একটা স্টেট সমস্ত ইন্ডিয়ার মাত্র 3.5% তার শিল্পের টোটাল কন্ট্রিবিউশন, যেটা 25% ছিল স্বাধীনতার পর। সেটা আমি বলছি না একদিনে হয়েছে, কিন্তু ধীরে ধীরে এটা তো হয়েছে। আমরা ক্রমশ পশ্চিমবঙ্গ পেছনের দিকে গেছি। সুতরাং পশ্চিমবঙ্গবাসী তারাই জেগে উঠবে। আমি একজন দাঁড়িয়ে কখনো সেটাকে বদলাতে পারবো? পশ্চিমবঙ্গবাসী যেদিন বুঝবে না এই এত খেলা মেলার চেয়ে আমরা কাজ করি, খেটে খাই,
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা যেরকম প্রত্যেক ধর্ম মিলে থাকাটা আমাদের একটা কালচার। আমাদের এখান থেকেই যেমন রবীন্দ্রনাথ জন্ম নিয়েছেন, এখন বলতে পারবেন মানে লাস্ট 10 বছরে সেরকম কোনো কবি বা কেউ আছেন কিনা? আপনি বোধহয় সবার কবিতা পড়েন না তাহলে, মানে যাদের কবি যাদের আছে আমি পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে একটা নামও কি বলতে পারবেন যে কজন চিনবে? মানে ইন্ডিয়া ফেমাস পলিটিক্যাল পার্সন ছাড়া, পলিটিক্যাল পার্সনও ইন্ডিয়া ফেমাস কজন আছে এখন কলকাতায়? আমি পরিচিত বলছি না, বিখ্যাত বলছি। আপনি মনে করেন না আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট বিখ্যাত, পরিচিত এবং যথেষ্ট স্বনামধন্য, এবং মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতের একটা আলাদা প্রতাপ আছে, আলাদা একটা জায়গা আছে? একটা ব্যাপার সত্যি ওনার পক্ষে প্রশংসার যোগ্য, উনি একা একা কিন্তু কিভাবে লড়তে হয় দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমি মনে করি কিছুটা ওনার রাজনীতিটা হচ্ছে বিরোধী পক্ষে থাকলে উনি যতটা ভালো রাজনীতি করতেন, সরকার পক্ষে থেকে সবসময় কেন্দ্রের বিরোধিতা করাটা বোধহয় আমাদের রাজ্যের পক্ষে ভালো নয়। এই বিরোধিতা না করে আমরা যদি নবীন পট্টনায়কেরই এক্সাম্পল নিই, উড়িষ্যা যেমন আলাদা আলাদা পুরো তাদের মানে তাদের পলিটিক্স, বিজু জনতা দল, তাদের সাথে বিজেপির কিন্তু কোনো রকম বোঝাপড়া নেই, কিন্তু উড়িষ্যা তো এক কদমে এগিয়ে চলছে। সুতরাং উন্নতির দিক থেকে সব সময় আমরা যদি এগেনস্টে যাই তাহলে কিন্তু আলটিমেটলি উন্নতি হবে না, কারণ ক্ষমতাটা কেন্দ্রের অনেক বেশি রাজ্যের চেয়ে। স্যার প্রশ্ন করতে ইচ্ছা করছে যে বর্তমান রাজনৈতিক যে সংস্কৃতি, কুকথার রাজনীতি, একে অপরকে যা ইচ্ছা বলে দেওয়া যায়, এই লাইসেন্স, আপনি কি কোথাও গিয়ে কিছুটা তার জন্য আসতে ভয় পাচ্ছেন? ভয় না, এটা রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে। মানে কোথাও মানে আপনাকেও ওই ধরনের কদর্য ভাষায় আক্রমণ করবে, সেটা আপনার পেশাগত তো একটা সম্মানই হবে, কিন্তু আপনার যে ইমেজ, আপনি যেভাবে কথা বলেন, আপনার যে সামাজিক সম্মান, সেটা ফেসবুকেই দেখি, আমি জাস্ট ইগনোর করি, তেমন ঝামেলা হলে আমি দেখি ডিলিট করে দিই। তা কারোর সম্পর্কে যদি ভালো কথা 100টা থাকে, কুকথা 2টো থাকবেই, ওটাতে অত পাত্তা দিচ্ছে। ফেসবুকে বলা আছে সাংবাদিক সম্মেলন করে আপনার টিভিতে আপনি নিজের সম্পর্কে শুনছেন, যেটা আপনি করেননি, আপনি এটাকে কি ভয় পাচ্ছেন? না, আমার যেটা মনে হয় যার যেটা প্যাশন, সেই প্যাশনকেই তার প্রাধান্য দেওয়া উচিত। আমার প্যাশন ডাক্তারি, ভালোভাবে ডাক্তারি করতে চাই, কিন্তু হ্যাঁ আমি বিশ্বাস করি যে রাজনীতি এখন চলছে, এই রাজনীতিতে সৎ মানুষ, ভালো মানুষ না এলে হবে না। কিন্তু সেই ভালো মানুষকে আসতে গেলে অনেক মানুষকে সংঘবদ্ধ করতে হবে, সেই সংঘবদ্ধ করার কাজ পেছন থেকে হোক। সে পেছন থেকে কতটা সম্ভব, এটা একটা বড় প্রশ্ন, কারণ ফ্রন্টে না এসে পিছনে তো অনেক এমন সংগঠন আছে যারা সমাজের কাজ করেন, কিন্তু ওই যে বললাম ক্ষমতা আপনার কাছে পিছন থেকে এসে ধরা দেবে, এই ভাবনাটাই তো অবাস্তব। আমি যদি বলি প্রত্যেক দলে লোকসভার ক্যান্ডিডেট হয় 42 জন পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের যদি আমি বলি তাদের টোটাল কত লোক তাদের হয়ে কাজ করে, রুলিং পার্টি, অপোজিশন পার্টি, 42,000 জন, প্রায় 42,000, তাহলে বাকি 40,000 বা 41,800 বা 920 জন কি নিয়ে কাজ করছে? তারা তো কাজ করছে জিনিসটাকে এগিয়ে নেওয়ার জন্য, তাদের আইডিওলজিটাকে মেনে নেওয়া। এবার আইডিওলজির কিছু পরিবর্তন দরকার, যেটা আমি বারবার মনে করি। সেই আইডিওলজিটাকে না মানে 21 শতাব্দীর সাথে মিলিয়ে চলতে হবে। সেটা হয়তো কিছু কিছু রাজনৈতিক দল করতে পারেননি বলে তারা পিছিয়ে পড়েছেন। আর স্পট ডিসিশন, 4-5 জনের উপর ডিসিশন ছেড়ে দিলে না অনেক পিছিয়ে যেতে হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে ওখানে একজনের ডিসিশন হলে
সেটা গণতান্ত্রিক ব্যাপার হয় না, কিন্তু সেক্ষেত্রে একজনের ডিসিশন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আসে, যেটা আমরা রুলিং পার্টির ক্ষেত্রে দেখেছি। রাইট, একদমই ঠিক। স্যার, রাজনৈতিক পরিবর্তনটা তো দেখলেন, সময়ের পরিবর্তন দেখলেন, রাজনৈতিক অনেক চরিত্রের উত্থান দেখলেন, যা সর্বশেষ সংযোজন নিঃসন্দেহে রাজনৈতিক প্রাঙ্গণে বাংলার অভিষেক ব্যানার্জি। তার উত্থান, তার কথাবার্তা বলা একদম সাধারণ নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখেন? শুনতে তো খারাপ লাগে না, শুনতে সত্যিই ভালো লাগে। ভবিষ্যতে আশা করব উনি যে কথাগুলো বলছেন সেগুলো ইমপ্লিমেন্টেড হবে। স্যার, বিতর্কহীন একটা উত্তর হয়ে গেল। আমি বিতর্ক যদিও চাইছি না, কিন্তু আপনার কি মনে হয় না উত্তরটা বড় বেশি পলিটিক্যালি কারেক্ট এবং ক্লিশে উত্তর দিলেন ডাক্তারবাবুর মতো? মানে আমি বলে দিচ্ছি স্যার, বিচারপতির সমালোচনা করা, সাংসদ হয়ে আমি কতটা করতে পারি, এক নাম্বার। তারপরে যে কথাবার্তাগুলো উনি বলেন, সেইগুলো কতটা মেনে নেওয়া আপনার কাছে সহজ হয়? দেখুন, মানে পলিটিক্স যারা করেন তারা 90%ই মিথ্যে কথা বলেন, এটা তো আমরা জানি। এটা আর আলাদা করে কি বলবো? সব বাকি 10% ফিল্টার করে নিতে হয়। 10% আপনি চেনেন এরকম কোনো মানুষ, মানে শাসক দলের অন্তত ওই 10% আপনি দেখতে পান চোখে? পড়ছে না তো চোখে এই মুহূর্তে আমার কাউকে, কিন্তু সেরকম মনে পড়ছে না যাকে আমি দুর্নীতি মুক্ত বলতে পারবো। স্যার, ভিন্ন পেশার একাধিক মানুষ, যেমন অধ্যাপক লেভেলের মানুষ সৌগত রায়রা রাজনীতিতে এসেছেন, ব্রাত্য বসু এসেছেন। রাজনীতিতে আসার পর তারা যে সকল কথাবার্তা বলেছেন, তা অধ্যাপক এই তকমাটা তার সঙ্গে যায় কিনা একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেছেন। উনি বলেছেন বিরোধীদের পিঠে চামড়া তুলে দেবো কোথাও গিয়ে। ব্রাত্য বসুর কিছু কথা নিদর্শন আছে। আপনার এটা কি মনে হয়, রাজনৈতিক পরিমণ্ডলটাই এটা, যে হয়তো আপনি এলে আপনাকেও ওরকম কথাবার্তা বলতে হতে পারে? আমার মনে হয় না। আমি যদি পিছন ফিরে যাই, যখন বাঙালি রাজনীতি করত 1960-এর দশকে বা 1980, তখন কিন্তু এরকম বিশ্রী কথাবার্তা চলতো না। তখন যখন বিধানসভা হতো বা লোকসভা হতো, ডিবেটে অ্যান্সার দিতে হতো। এখন ডিবেটে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বা আমাদের প্রাইম মিনিস্টার কতক্ষণ টাইম দেন সেটা আমার ঠিক জানা নেই, তবে ডিবেট একটা দরকার। ডিবেটে অংশগ্রহণ করা, ভুল কোথায় হচ্ছে দেখিয়ে দেওয়া, ভুল হলে সেটাকে মেনে নেওয়া। এখন না, যে কোনো কারণেই হোক, লোকে ভুল মানতে চায় না। ভুলের জন্য আরো অনেক কটা তার উপর কথা চাপিয়ে দেয়, যেটাকে ভুলটা যাতে সত্যি প্রমাণিত হয়। এই ব্যাপারটাই কিন্তু আমার একদম পছন্দ নয়। সাম্প্রতিককালে বিভিন্ন সাংবাদিকদের উপর বিভিন্ন কেস দেওয়া হচ্ছে, বিভিন্ন সাংবাদিকদের অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। অনেকে বলছেন গণতন্ত্রের কণ্ঠরোধ। পার্টিকুলার এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখেন? মানে পুলিশকে ব্যবহার করার যে সদিচ্ছা শাসক দলের যুগ যুগান্তর ধরে ছিল, আছে এবং ফিউচারও থাকবে বলে আপনি মনে করেন? ফিউচার তো ফিউচার বলতে থাকবে, এখন তো দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস আমি মনে করি, ব্যক্তিগত আক্রমণ করাটা কোনো সংবাদ মাধ্যমেরই উচিত নয়। আক্রমণটা দলের উপর হোক, পলিটিক্যাল লেভেলে হতে পারে, কিন্তু কারোর নাম নিয়ে না হয়। ব্যক্তিগত আক্রমণটা বোধহয় রুচির বাইরে। সাংবাদিকদের যেভাবে কেস দেওয়া হচ্ছে বর্তমান সময়ে বড্ড বেশি, অর্থাৎ শাসক দলের পছন্দ মতো খবর না হলেই পুলিশ তোমার বাড়িতে চলে যাচ্ছে। এই নিদর্শন একজন নয়, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন। সেটা নিয়ে আপনার কি মত? এটা গ্রহণযোগ্য নয়। তার জন্য তো কোর্ট আছেন, আমি দেখছি প্রতিবারই কোর্ট থেকে আবার তারা ছাড়া পাচ্ছেন, কিন্তু এটা হ্যারাসমেন্ট। এই হ্যারাসমেন্ট হয়তো করা হয় যাতে পরবর্তী ক্ষেত্রে আর তারা না বেফাস বলেন। রাইট স্যার, শাহজাহান নিঃসন্দেহে ইতিহাসে পড়েছিলেন, তারপরে বর্তমান সময় শাহজাহানকে নিয়ে এত আলোচনা হয়েছে। আজকে সিবিআই এর হাতে হস্তান্তর করতে হবে রাজ্যকে। শাহজাহান 52 দিন 55 দিন কোথায় ছিলেন কেউ জানে না। এই পর্বটা স্যার আপনি কিভাবে দেখেন, যে ইডি অফিসারদের উপর আক্রমণ, তারপরে সন্দেশখালীর মুভমেন্ট, আজকে সিবিআই এর হাতে শাহজাহান? সবই ঠিক আছে, কিন্তু একটা লোককে এত ইম্পর্টেন্স দিলে না, আমি বলেছিলাম না ক্লাস্টার বি পার্সোনালিটি এরা, তারা ভাবে মানে অন্যরা ভাবে সে হিরো।
সুতরাং একটা লোককে নিয়ে না 55 দিন ধরে টিভিতে শুধু চর্চা, সেটা কিন্তু আমার একদম পছন্দ হয় স্যার, যে লোকটা ইডি কে ঢুকতে দেয়নি এবং তারপরে হতে হদিশি পারে। পাওয়া গেল। এবার আমি যদি নিউজ চ্যানেল একটা বিবিসি দেখি, আমি যদি আমাদের চ্যানেল দেখি, মুশকিলটা হচ্ছে কি ওয়ার্ল্ড নিউজ বা পৃথিবীতে কি ঘটছে জানি না, গত 50 দিন ধরে একটাই জিনিস সন্দেশখালী। সন্দেশখালীতে যা হয়েছে ডেফিনেটলি খুব বাজে। শাহজাহানকে আমার মনে হয় অনেক আগেই যদি ধরা যেত খুব ভালো হতো, কিন্তু পুরো সারাদিন ধরে শাহজাহান, মানে তো ঔরঙ্গজেবের ছেলে শাহজাহান না সত্যি শাহজাহান, কিছু বোঝা যাচ্ছে না। না, একজন ক্রিমিনালের জন্য এত টাইম ব্যয় করাটা বোধহয় আমাদের উচিত নয়। স্যার, উচিত নয় উচিত এই প্রশ্ন যখন আসে, শাসক দলের কতটা করা উচিত? সাধারণ মানুষ এই প্রশ্ন করতেই পারেন যে প্রত্যেকটা সেক্টরে যেভাবে এই রাজ্যটা চলছে, আপনার কি মনে হয় আমরা এগোচ্ছি না পেছোচ্ছি? যদি আমি আলাদা আলাদা করে ভাবি, স্বাস্থ্য, শিল্প, শিক্ষা, পার্টিকুলার 3টে ডিপার্টমেন্ট তো মেন, আপনি আলোকপাত করতে পারেন? আমার যে সাবজেক্ট এটা দিয়েই আমি বলি, স্বাস্থ্য যদি আমি বলি, স্বাস্থ্যে যে মানে আমি শিক্ষা নিয়ে বলতে চাই না, শিক্ষা নিয়ে আপনারা জানেন হোল শিক্ষা দপ্তর এখন জেলে, শিক্ষা ব্যাপারটা চলে গেছে, ছেড়ে দিন। শিক্ষা, স্বাস্থ্য আর একটা কি, এবং শিল্প। শিল্প নিয়ে তো আমি বললাম স্বাধীনতার পর 25% টোটাল উৎপাদন ওয়েস্ট বেঙ্গলে হতো, বিভিন্ন কারণে সেটা এখন 3.5% গিয়ে ঠেকেছে। এটা কিন্তু আমার কথা নয়, নির্মলা সীতারামন কয়েকদিন আগে এই ব্যাপারটা বলেছেন। স্বাস্থ্যক্ষেত্রে কন্ট্রাডিক্টরি যেটা হচ্ছে, এই সরকারের আমলে কিন্তু কয়েকটা পজিটিভ জিনিস হয়েছে। নাম্বার 1 হচ্ছে ডাক্তারের সংখ্যা অনেক বেড়েছে, সেটা অন্তত পক্ষে 4 থেকে 5 গুণ এমবিবিএস এর সিট বেড়েছে, এমডি সিট প্রায় 3 ডবল হয়েছে, মেডিকেল কলেজ প্রতি জেলায় জেলায় হয়েছে, কোয়ান্টিটিতে বেড়েছে, কোয়ালিটি অতটা হয়তো হতে পারেনি। কিন্তু অনেকে বলে ডাক্তার নেই, অপারেশন থিয়েটার নেই, সব রোগের চিকিৎসা হয় না। তাহলে স্যার, পিজিতে যদি সকালবেলা যান, আপনি অনেক ভালো জানবেন, এত মানুষের ভিড় গ্রামগঞ্জ থেকে আসে, অথচ জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল হাসে বলছে। সেটাই তো প্রথমে বলছিলাম, জেলায় আমাদের সুপার স্পেশালিটি দরকার নেই, আমাদের কি দরকার ভালো এমবিবিএস। প্রবলেমটা আমি ডাক্তার হিসেবে ফেস করে বলছি, এমবিবিএস ডাক্তাররা তাদের নিজেদের মানে অন্যরা তাদের ডাক্তার বলে মনে করে না লোকেরা, কিন্তু আজকে একজন একটা ভালো এমবিবিএস ডাক্তারই কিন্তু সমাজটাকে বাঁচিয়ে রাখতে পারে। একজন এমবিবিএস সে মেডিসিন সম্পর্কে জানবে, কিছুটা সার্জারি জানবে, গাইনি তাকে ডেলিভারি করতে হবে, আজকাল পাবেন না, কারণ তারা এমবিবিএস করে এমডির জন্য ছুটছে, এমডি করেই ডিএমের জন্য ছুটছে। সুতরাং তাদের কিন্তু আমরা সোসাইটির কোনো কাজে আমরা পাচ্ছি না। স্যার, আমার একদম শেষ প্রশ্ন, এই রাজ্যে আমরা তো ক্রিটিসাইজ বেশি করি শাসক দলের, আপনি কি স্যার একটা জিনিসও বলতে পারেন যেটা আপনার অন্তত শাসক দলের মুভমেন্টে বা শাসক দলের কর্মকাণ্ড আপনার পছন্দ হয়েছে? দেখুন, পছন্দ হওয়ার মতো একটাই, এর আগেও বলেছি, যেটা কেউ করতে পারবে না, যারা একদম খুব গরিব, প্রান্তিক লেভেলের গরিব, যাদের কোনো ইনকাম ছিল না, তারা যে মাস গেলে অন্তত কন্যাশ্রী প্রকল্পে যে 1000 টাকা পাচ্ছে, দুজন যদি কন্যা সন্তান থাকে তাহলে 2000 টাকা পাবে, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার, সেটা কিন্তু একটা বিরাট সুবিধা তাদের পক্ষে, কিন্তু এটা ইউনিভার্সাল করাটা ঠিক না। যাদের দরকারও নেই তাদেরকে তো সমস্ত মহিলাদের 1000 টাকা করে না দিয়ে শুধু বিলো পভার্টি লাইনকে দিলেই বোধহয় ভালো হতো। এর জন্য রাজ্যের যে ধারের পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা, এটাও তো আপনাকে মান্যতা দিতে হবে। না, সেটা তো আমি বললাম, আমার যদি 10 টাকা রোজগার হয়, আমি 20 টাকা খরচ করে কোনোদিন চালাতে পারবো না। রাইট। আমাদের তো ডেভেলপমেন্ট হবে না, একটা জিনিস করতে গেলে ডেভেলপমেন্ট দরকার। এই ভাতাটা কিন্তু এটা এমন চালু হয়েছে, এটা কেউ বন্ধ করতে পারবে না। সুতরাং ডেভেলপমেন্টের জন্য আরও আর্নিং দরকার। আর্নিং নিশ্চয়ই শুধুমাত্র অ্যালকোহল থেকে আসুক এটা আমরা চাই না,
সেটা আরো খারাপ করবে। সুতরাং ইন্ডাস্ট্রি দরকার। এবার ইন্ডাস্ট্রি কি করে হবে, যারা নীতি প্রণয়ন করছে তারাই বুঝতে পারবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। বুদ্ধবাবুর একটা কথা মনে পড়লেন, বুদ্ধদেব ভট্টাচার্য, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এই কথোপকথন ঠিক এখানে এসেই শেষ হলো। শিল্পই ভবিষ্যৎ। শিল্প না এলে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী এগুলো হয়তো থাকবে, কিন্তু রাজ্যের ধারের পরিমাণ, রাজ্যের যে ক্ষতিকর দিকগুলো আমাদের সামনে, কঙ্কালসাল চেহারাগুলো অনেক বেশি পরিস্ফুট হবে। পরিষ্কার বললেন ডাক্তারবাবুই হয়ে থাকতে চান আপাতত, আদ্যপ্রান্ত রাজনৈতিক চরিত্র হয়ে ওঠার, অন্তত দলীয় রাজনীতিতে লোকসভা নির্বাচনে লড়ার এই মুহূর্তে তার কোনো ইচ্ছা নেই। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত। ধন্যবাদ।